সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। গত 24 ঘন্টায় ঘটে যাওয়া আলোচিত ঘটনাগুলোর নিয়ে আজ আমরা কথা বলতে চাই, বিশ্লেষণ করতে চাই। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য দুজন অতিথি থাকার কথা। একজনের মধ্যে উপস্থিত হয়েছেন অসীম কুমার উকিল, সাবেক সংসদ সদস্য ও সাংস্কৃতিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। এছাড়া অল্প কিছুক্ষণের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আমাদের সঙ্গে যুক্ত হবেন। তবে আলোচনা শুরুর আগে আমরা যেতে চাই বার্তাকক্ষে, যেখানে বেনজির আহমেদ রয়েছেন, আমাদের বার্তা সম্পাদক। বেনজির আহমেদ, আপনার কাছে দিনের সবশেষ সংবাদ শিরোনামগুলো জানতে চাই। রেমান, আপনাকে ধন্যবাদ। দিনের সবশেষ বা গুরুত্বপূর্ণ খবরগুলো আমি সংক্ষিপ্তভাবে জানিয়ে দিচ্ছি। রেমান, আপনি জানেন 3 দিনের সফরে বাংলাদেশে সফর করছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। মঙ্গলবার সকালে তিনি ঢাকায় পৌঁছান। ঢাকায় আসার পরপরই তিনি মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসভবনে যান। সেখানে বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধি, মানবাধিকার কর্মী সহ বিভিন্ন অংশীজনের সাথে আলোচনা করেন। বৈঠকে মানবাধিকার পরিস্থিতি, গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, ফিলিস্তিন ইস্যু সহ বিভিন্ন বিষয়ে আলোচনায় প্রাধান্য পায়। এরপর মঙ্গলবার রাতে সালমান এফ রহমান, অর্থাৎ প্রধানমন্ত্রীর শিল্প ও বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের নৈশভোজে যোগ দেন ডোনাল্ড লু। বৈঠক শেষে সালমান এফ রহমান জানিয়েছেন বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও গভীর করতে চায় এবং দুই দেশের যেই বৈঠক হয়েছে, বৈঠকে র্যাবের উপর যে নিষেধাজ্ঞা, যে স্যাংশন এবং বঙ্গবন্ধুর পলাতক খুনিকে ফেরত আনা সহ দুদেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে সালমান এফ রহমান আরও জানিয়েছেন যে আগামীতে কিভাবে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক গভীর হবে এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও কিভাবে জোরদার করা যায় এ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। রেমান, ডোনাল্ড লুর সফর নিয়ে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যেও কিন্তু পাল্টাপাল্টি বক্তব্য অব্যাহত ছিল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ডোনাল্ড লুর সফর নিয়ে এত মাতামাতির কিছুই নেই। তিনি বলেছেন ডোনাল্ড লুর এই সফর মূলত তার রুটিন কাজ। এ নিয়ে তিনি বলেছেন বিএনপি বেশি মাতামাতি করেছে। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু বলেছেন ডোনাল্ড লুর সফর নিয়ে তিনি আনুষ্ঠানিক কিছু বলতে রাজি হয়নি। তবে তিনি বলেছেন বাংলাদেশের গণতন্ত্র অন্যের উপরে নির্ভর করে ফিরিয়ে আনা হবে, এটা আশা করে না বিএনপি, এবং বিএনপি আশা করে নিজেদের আন্দোলনের মাধ্যমেই দেশের গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। রেমান, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। জি, বেনজির আহমেদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই অসীম কুমার উকিল আপনাকে দিয়ে। এর মধ্যে শামসুজ্জামান দুদু আমাদের সঙ্গে এসে যুক্ত হয়েছেন। অসীম কুমার উকিল, এই যেটা অবস্থান, যেটি বিএনপি মহাসচিব গতকাল বলছিলেন ডোনাল্ড লুর সফর প্রসঙ্গে, যে আসলে বাংলাদেশের বিষয়ে, বাংলাদেশের রাজনীতির বিষয়ে বাংলাদেশের রাজনীতিবিদরা, বাংলাদেশের জনগণ ঠিক করবে। নির্বাচনের আগে, অর্থাৎ 7 জানুয়ারির আগে এবং 7 জানুয়ারির পরের যে বক্তব্য, এই বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য দেখেন কিনা আপনি? আপনাকে ধন্যবাদ। সহালোচক জনাব শামসুজ্জামান দুদুকে স্বাগত। যারা টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠান দেখছেন তাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন। নিঃসন্দেহে বর্তমান সময়ের এটি আলোচিত বিষয় এবং সেটি স্বাভাবিক, সেটি প্রত্যাশিত। অপ্রত্যাশিত কিছু এরকম মনে করছি না। যখন মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা দেশের একজন বড় মাপের নীতি নির্ধারক আমাদের দেশে আসছেন, তখন নিঃসন্দেহে এটা আলোচনার বিষয়বস্তু। হ্যাঁ, এবং এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের দেশের সম্পর্ক, এটা বহুমাত্রিক সম্পর্ক, রাজনৈতিক, ব্যবসায়িক থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের সম্পর্ক, বহুমাত্রিক সম্পর্ক, এটি স্বাভাবিক। আবার এই যে প্রশ্ন জুড়ে দিলে নাকি যে নির্বাচন পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা বা নির্বাচন পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে রাজনীতিবিদদের বক্তব্য, মন্তব্য, নির্বাচন পরবর্তী মন্তব্য, এর মধ্যে ফারাক আছে। ফারাক তো আছেই, ফারাক তো ধরেন আকাশ পাতাল ফারাক। এবং আমি মনে করি সেটাই স্বাভাবিক। নির্বাচনের আগে যে বিষয়টা থাকে, এবং সেটা জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনের মধ্যে দিয়ে সরকার গঠিত হয়, দেশে পরিবর্তন আসে, পট পরিবর্তন হয়, সরকারের পরিবর্তন হয়, সেই নির্বাচনকে ঘিরে একটা দেশের অবস্থান, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা অন্যান্য রাষ্ট্রের একটা অবস্থান, নির্বাচন পরবর্তী সময়ে সেই অবস্থানটা, যখন নির্বাচনটা হয়ে যায়, নতুন সরকার গঠিত হয়, তখন
পজিশনটা পাল্টে যায় সবারই, তখন কমেন্ট রিয়াকশন এগুলো ভিন্ন হওয়ার কথা। কিন্তু আমাদের দেশে যেগুলি হয় আর কি, বা যা হচ্ছে, এটি কোনো মতে কাঙ্ক্ষিত নয়, এটা হয় না। কমেন্টের এই পরিবর্তন কেন হয়? হতাশা থেকে? নানাবিধ কারণ আছে। মানে এই যে কোনো নির্বাচন পরবর্তী যারা নির্বাচনে পরাজিত হয় তাদের রাজনীতিটা থাকে প্রথমত কর্মী উদ্বুদ্ধকরণ প্রক্রিয়া বা কর্মী উদ্বুদ্ধকরণ বটিকা। কি ট্যাবলেট খাওয়ালে কর্মীরা মাঠে থাকে, উদ্বুদ্ধ হবে, হতাশার সাগরে নিমজ্জিত হবে না, প্রথম স্টেপটাই থাকে এইটা। তারপর আস্তে আস্তে বুঝে শুনে সব কিছু মিলে জায়গাটা তৈরি হয়। হতাশা কাজ করে না তা না, কিন্তু মানে হতাশার সাগরে ডুব দিয়ে রাজনীতিতে অগ্রসর হওয়ার কোনো পথ নেই। বরঞ্চ যা হয়েছে সেখান থেকে শিক্ষা নিয়ে সেটাকে রাজনৈতিকভাবে বিশ্লেষণ করে ভুলভ্রান্তি থাকলে শুধরে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই রাজনৈতিক অঙ্গনের নিয়ম। হতাশা আবার একজন নেতা যেভাবে বিষয়টাকে দেখবে, একজন কর্মী বিষয়টা সেভাবে দেখবে না। ফলে একটা কর্মীকে সহসা হতাশায় ধরতে পারে, কিন্তু নেতাদেরকে সহজে হতাশায় আটকে পড়ে তা না, বা হতাশা আসলেও নেতৃবৃন্দটা বুঝতে দেয় না। আর আমাদের মতো দেশে ধরেন কেবলমাত্র আমেরিকার ভূমিকা নিঃসন্দেহে অনেক উল্লেখযোগ্য। আমেরিকা, ভারত, চীন, জাপান, রাশিয়া, এই কয়টা রাষ্ট্র বিশেষ করে আমাদের সামগ্রিকভাবে আমাদের উন্নয়নে, আমাদের অগ্রগতিতে, আমাদের স্বাধীনতা সংগ্রাম পরবর্তী অর্থনৈতিক মুক্তির সংগ্রামে বিশেষ করে এই রাষ্ট্রগুলির একটা প্রচণ্ড ভূমিকা থাকে এবং পরবর্তী সময়ে এই ভূমিকাটা আরও বাড়ে। এবং এই সম্পর্কটা আমি শুরুতেই বলেছিলাম, একটা বহুমাত্রিক, শুধু একটি সেক্টরের উপর নির্ভর করে না, এটা বহুমাত্রিক থাকে, পথ থাকে, সেখানে সম্পর্কটা থাকে। আমি এই জায়গাটাতে আপাতত এখানেই কথাটাই বলতে চাই যে বিদেশিরা যেহেতু আমাদের দেশে বিভিন্ন ক্ষেত্রে ইনভলভমেন্ট আছে, সেহেতু নির্বাচনের আগে বিভিন্ন ক্ষেত্রে ইনভলভ হতে চায়, কথাবার্তা বলে, তবে তা কোনো মতেই আসলে মানে ডিপ্লোম্যাটিক নর্মস ভ্যালুজের বাইরে যাওয়াটা কাঙ্ক্ষিত নয়। এটা ডিপ্লোম্যাটিক একটা নর্ম ভ্যালু থাকবে, সেটা আমাদের থাকা উচিত, এগিয়ে যাবে সম্মুখপানে। সামগ্রিকভাবে আমরা যেটা মনে করি আমাদের ফরেন পলিসি আর কি, যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিত নয়, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন উচ্চ দলের কর্তা ব্যক্তি আমাদের দেশে এসেছেন লোক, আমি ওনার আগমনকে স্বাগত জানাই। 7ই জানুয়ারি নির্বাচনের পর প্রথম ওনার সফর, এটা একটু মানে অনেক দেরি হয়ে গেছে আমার কাছে মনে হয়। আরও আগে আসলে হয়তো আরও ভালো হতো, কিংবা আরও সুন্দর হতো, কিংবা আরও কার্যকরী হতো। অনেকটা দেরি হয়েছে, বাট ইট ইজ বেটার দেন নেভার। উনি এসেছেন, ওনার আগমনকে স্বাগত জানাই, এবং ওনার আগমনের মধ্য দিয়ে দেশের সামগ্রিকভাবে আমার অগ্রগতি, আমার উন্নতি, অর্থনৈতিক প্রগতি সব কিছু মিলে রাজনৈতিক স্থিতিশীলতা, গণতান্ত্রিক স্থিতিশীলতা সব কিছু আরও সুন্দর হবে, এবং সেই সুন্দর ক্ষেত্রে ওনার ভূমিকা থাকবে, সেই প্রত্যাশাবাদ ব্যক্ত করছি। জি, আপনার কাছে আবারও আসবো। নির্বাচনের আগেও পরে মার্কিনীদের অবস্থান পরিবর্তন আসলে হয়েছে কিনা, তাদের কোনো চাহিদা পূরণ হয়েছে কিনা, এই প্রশ্ন আপনার কাছে রেখে গেলাম। আমরা শামসুজ্জামান দুদু আপনার কাছে যেতে চাই। দিনে ওবায়দুল কাদের বলছেন মঙ্গলবার, ভিসা নীতি ও স্যাংশনের পরোয়া করে না বাংলাদেশ, সরকার কাউকে দাওয়াত করে আনছে না। একই দিন রাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বাসায় নৈশভোজ শেষে সেখানে বলা হচ্ছে দুদেশের সম্পর্ক গভীর করার জন্য কাজ চলছে, বঙ্গবন্ধুর খুনিকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা চলছে। একই সঙ্গে র্যাবের উপর যে স্যাংশন দেওয়া হয়েছে সেটিও কিভাবে উঠানো যায় সে বিষয়ে কথা হচ্ছে। বক্তব্য কি পরস্পর বিরোধিতা কিনা? জি, আপনাকে ধন্যবাদ। আমার সহযোগী আলোচক সাবেক ছাত্র নেতা অসীম কামরুলকে শুভেচ্ছা, আর দর্শক শ্রোতাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা। আপনি নিজেই মানে একই দলের, একই ভাবাপন্ন সরকারের দুটি পরস্পর বক্তব্য সামনে এনে আপনি যে প্রশ্নটা করেছেন, এটাই সরকারের বাস্তব চরিত্র, বাস্তব অবস্থা। দেশেরও এই অবস্থা। পরোয়া করি না,
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমেরিকাকে উদ্দেশ্য করে ভিসা নীতি এবং তাদের যে সিদ্ধান্তগুলো, স্যাংশন, এগুলো ব্যাপারে তিনি মন্তব্য করেছেন এবং করতেই পারেন। সরকার হিসাবে তার অবস্থান, সরকারের সাধারণ সম্পাদক, দলের সাধারণ সম্পাদক এবং মন্ত্রী, তিনি কিন্তু দ্ব্যর্থহীনভাবেই আমেরিকাকে বাস্তব অবস্থা কি সেটা তুলে ধরেছেন। এই বক্তব্যে আমেরিকার সঙ্গে বাংলাদেশের দলের এবং সরকারের অবস্থা যে স্বাভাবিক না, এটা অন্ততপক্ষে এই বক্তব্য যারা পড়বেন, শুনবেন, জানবেন, তারাই এই সিদ্ধান্তেই আসবে। কিন্তু রাত্রে নৈশভোজের সময় সালমান এফ রহমান একটা ব্যবসায়ীরা সাধারণত সংঘাতে যেতে চান না, কারণ তাদের তো কি বলবো, শিল্পের, বাণিজ্যের, প্রতিষ্ঠানের একটা স্বার্থ থাকে। সালমান এফ রহমান আমার ধারণা সরকারের উপদেষ্টা অথবা সরকারের যত ঘনিষ্ঠ ব্যক্তি হোক না কেন, তার থেকেও তার একটা বড় পরিচয় হচ্ছে তিনি একটি ব্যবসায়িক সাম্রাজ্যের মালিক। শুধু দেশে না, তার এই ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো নানান দেশে কাজ করে। তো তিনি দলের থেকে, আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ বা বিবেচনা, দলের থেকে, রাজনীতি থেকে ব্যবসাটাকে আলাদা করতে পারেন নাই। সেই জন্যে সরকার যত সংঘাতের কথাই বলুক, যত সত্যই বলুক, সেটাকে তিনি আড়াল করার চেষ্টা করেছেন। এই আড়ালটা আমার কাছে মনে হয়েছে তিনি জেনে শুনেই করেছেন, এবং এটা যে সরকারের বিপক্ষে এটা আমি মনে করি না। সরকারও চায় আমেরিকার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে। একটু আগে যেটা অসীম যেটা বলছিল এবং আপনার প্রশ্নের মধ্য দিয়ে যেটা আমি বোঝার চেষ্টা করছিলাম, যে ইলেকশনের আগের বক্তব্য, ইলেকশনের পরের বক্তব্যের কোনো পার্থক্য আছে কিনা, সে বলার চেষ্টা করেছে যে স্বাভাবিক নিয়মেই অবস্থার প্রেক্ষিতে ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমার কাছে মনে হয়েছে তারা তাদের অবস্থান থেকে সরছে কিনা। অর্থাৎ তারা নির্বাচন সম্বন্ধে যে কথা বলেছে, মানবাধিকার সম্বন্ধে, ভোটাধিকার সম্বন্ধে যে কথা বলেছে, সেই নির্বাচনের পরে বিশ্বে বাংলাদেশের নির্বাচন সম্বন্ধে এত তড়িৎ তারা নেগেটিভ কথা, অর্থাৎ এই নির্বাচন তারা গ্রহণ করছে না। এখন কি তিনি এবার মিস্টার লু এসে কোনো জায়গায়, আমি খুব আগ্রহভরে তার বক্তব্য শোনার চেষ্টা করলাম, কিন্তু কোনো জায়গায় পেলাম না যে আগের আমেরিকান সিদ্ধান্তের বাইরে তিনি গেছেন, অর্থাৎ এই নির্বাচন মেনে নিয়েছেন। তিনি প্রকৃতি অর্থে শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে, যেমন মিস্টার সালমান এফ রহমান ব্যবসা তিনি রক্ষা করতে চাবেন, বাড়াতে চাবেন, এটা স্বাভাবিক, তেমনি আমেরিকাও সালমান এফ রহমানের সঙ্গে আমেরিকার একটা সাদৃশ্যতা আছে, তারাও ব্যবসা করতে চায়, তারাও এখানে এসছে ব্যবসার জন্য। সেই জন্য সালমান এফ রহমানের বাড়িতে নৈশভোজে আমেরিকানরা কথা না বললো, কোনো আমেরিকান প্রতিনিধি কিন্তু কথা বলেনি। সালমান এফ রহমান আমেরিকার প্রতিনিধির মতো হয়ে তিনি বলেছেন যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং এগুলো পজিটিভ। কিন্তু আমরা রাজনীতি করার লোক যারা, ছাত্র জীবন থেকে ওবায়দুল কাদের সাহেব আমাদের কিছুটা সিনিয়র ছিলেন, উনি ছাত্র রাজনীতি থেকে আসা, তিনি এখন দলের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের, সরকারেরও গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমি ব্যক্তিগতভাবে তার কথাটাকে গুরুত্ব সহকারে নিয়ে মনে হয় তিনি যে ভাষায় কথা বলেছেন অত্যন্ত চমৎকারভাবে জাতিকে তিনি অভিহিত করেছেন যে যে যাই বলুক না কেন তাদের সঙ্গে আমাদের কিছু কোনো পরোয়া করি না, কোনো প্রয়োজন নেই তাদের। আপনি বলছিলেন যে মার্কিনিরা তাদের অবস্থান থেকে সরেনি অন্তত নির্বাচনী শীতে, আপনারা কি সম্পর্কের জায়গা থেকে আপনারা কি আপনাদের অবস্থান, আগের অবস্থানে এসে আছেন নাকি আপনারা সরে গেছেন? কোন অবস্থান? মার্কিনীদের ইস্যুতে। মার্কিন বলে তো আমরা কিছু মনে করি না, নির্বাচন আগে তো বলা হচ্ছিল। না না, মার্কিন নিয়ে আমরা অত চিন্তিত না। চিন্তিত না? না না না, যখন এই দেশে সবাই পালিয়ে যাচ্ছিল জাতীয় নেতৃবৃন্দ, তখন আমার নেতা স্বাধীনতার ঘোষণা করেছেন, বাংকারে যুদ্ধ করেছেন, মার্কিনীদেরকে চ্যালেঞ্জ করছেন, ৭০ নম্বর দিয়ে সেই সময় মিলিটারি যারা ছিলেন তারা কেউ পালায় নাই, এই দেশের মাটি
ছাত্র তরুণরা পালাই নাই এই দেশে, আর যারা সত্যিকারের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে তারা এই মাটি ছাড়ে। যেমন আপনার টাঙ্গাইলের কাদের সিদ্দিকী এই দেশের মাটিতে, এই যে মান্নান ভূঁইয়া এই দেশের মাটিতে, শহীদ জিয়া রহমান এই দেশের মাটিতে, অসংখ্য মুক্তিযোদ্ধাকে পাবেন যারা কি তখন আমেরিকা কি বললো বা আমেরিকার সহযোগীরা কিচ্ছু যায় আসে না, মুক্তিযুদ্ধ করেই তারা দেশ স্বাধীন করেছিলেন, লড়াই করেই তারা রক্ত দিয়ে স্বাধীন করেছিলেন। সেই জন্যে এই দেশে গণতন্ত্র 90-এর গণ অভ্যুত্থানে যারা ছাত্র জনতা ছিল এরাই তো মুখ্য ছিল। এই যে অসীম, আমরা পিছন দিকে ছিলাম, আমরা শুরু করছিলাম, তারা শেষ করছে। কোন দেশ সাপোর্ট করলো, ইয়ে করলো, দীর্ঘ 9 বছর যে আমরা লড়াইটা করছিলাম সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে, তখন আমরা এখনো মনে করি আমরা গণঅভ্যুত্থান, ছাত্র গণঅভ্যুত্থান লড়াই এটা এই দেশের মানুষকেই করতে হবে। কেউ যদি সমর্থন করে কোনো দেশ, বহির্দেশ, যেমন মুক্তিযুদ্ধে ভারত সমর্থন দিছে, পূর্ব ইউরোপ সমর্থন দিয়েছে, কেউ কেউ বিরোধিতা করছে, যারা সমর্থন দিছিল তারা আমাদের বন্ধু, এখনো তারা বন্ধু আমাদের, কিন্তু যারা বিরোধিতা করছে তারা কি এই মুক্তিযুদ্ধ বিজয়কে আটকাতে পেরেছে? আমি মনে করি না। অসংখ্য অলৌকিক। আমার প্রশ্নটা ছিল আপনার কাছে, নির্বাচনের আগে পরে মার্কিনীদের অবস্থান কোনো পরিবর্তন হয়েছে কিনা বাংলাদেশ ইস্যুতে? মার্কিনীদের অবস্থান আমি এই কথাটা এবং শামসুজ্জামান দুদু যে কথাটা শেষে বলছিলেন সেই বিষয়ে একটু যুক্ত না। আপনার অবস্থার পরিবর্তন যে হচ্ছে সেটা কিন্তু আমি প্রথম পর্যায়ে বলেছি আগে, এবং সেটা আমি বলেছি খুব স্বাভাবিক আগে। জনাব শামসুজ্জামান দুদু যেটা বলছিলেন যে তারা আমেরিকা উপর নির্ভর করছিল না, যে আমেরিকান রাষ্ট্রদূতের মানে পিটার হাসের যে মুভমেন্ট, সামগ্রিক মুভমেন্টটাই মনে হচ্ছিল একসময় যে বিএনপির প্রতিনিধি হিসেবে উনি মুভমেন্ট করছেন আগে। যা হোক, এটি সারা দেশের মানুষের কাছে এটা পরিষ্কার, এটা আমরা টকশোতে বিতর্কটা যেতে চাই না। আমি বলছিলাম যেটা যে আরও আর্লি আসার দরকার ছিল। এই সরকার গঠনের পর ভারত সফর, বাংলাদেশ সফর, এটি খুব স্বাভাবিক ছিল, প্রত্যাশিত ছিল। যে কথাটা জনাব ওবায়দুল কাদের বলেছেন আর কি, এই কথাটার মানেটা হলো, আমি আবারও বলি, আজকের সম্পর্কগুলো আমাদের এককেন্দ্রিক না, বহু মাত্রিক সম্পর্কটা হয়েছে। যে সম্পর্কটাকে ব্যালেন্স করার মতো, মানে একটা সময় ছিল মহান মুক্তিযুদ্ধে যে সময়কালে ভারত আমাদের পাশে দাঁড়িয়েছিল, চীন এবং আমেরিকান আমাদের বিরোধিতা করেছিল, মানে সর্বান্তকরণের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে বিরোধিতা করেছিল, তার মধ্যে আমরা এগিয়ে গেছে, যুদ্ধে বিজয়ী হয়েছি। বিএনপি যখন বলে আপনারা বিদেশি শক্তির উপর ভর করে ক্ষমতায় টিকে আছেন, সেটার জবাবটা কি? না, এটা তো কথার কথা কি, নিজেদের অক্ষমতা ঢাকার জন্য একটা আন্দোলন করে তোলার ব্যর্থতা, একটা নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হওয়ার ব্যর্থতা, এরকম শত ব্যর্থতা আমাদের কাছে চাপিয়ে দিয়ে এই কথাটা বলে বিদেশি শক্তির উপর নির্ভর করে আগানো যায় না। মহান মুক্তিযুদ্ধ তার প্রমাণ। পাকিস্তানের পাঞ্জাবি গোষ্ঠীর সমর্থনে চায়না আমেরিকা এগিয়ে এসেছিল, পারেনি, সেটা ভিন্ন কথা। আমাদের যে কথাটা বলছিলাম যে আমাদের এই জায়গাগুলি তৈরি করতে হবে। আমেরিকার সাথে আমাদের অনেক সম্পর্ক। ধরুন, প্রথমে বলি যে প্রচুর ছাত্রছাত্রী আজকে আমেরিকা লেখাপড়া করে। আজকের আমেরিকার ক্যাম্পাসে ঘিরে যে উত্তাপ ছড়াচ্ছে, আমাদেরও তো এই স্বার্থর বিষয়টা যোগাযোগ করতে হয়। আমার গার্মেন্টসের বিরাট বড় মার্কেট, গার্মেন্টস ছাড়াও অন্যান্য মার্কেট আছে আমাদের সেখানে। এই বিষয়গুলি আমাদের অবশ্যই বিবেচনা করতে হয়। নিঃসন্দেহে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিষয়টা আমাদের রাজনৈতিক বিবেচনা থাকবে। র্যাবের উপর স্যাংশন নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। এরকম অনেকগুলি বিষয় আছে যে বিষয়গুলি নিয়ে আমরা অগ্রসর হতে চাই। যে বিষয়গুলি নিয়ে অগ্রসর হওয়ার ক্ষেত্রে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে তোয়াক্কা করতে হবে বা ভয় পেতে হবে এমন কোনো বিষয় নাই। কারণ আমার কাছেও এখন অল্টারনেটিভ বিষয়গুলি আছে আর কি। আমার কাছে অল্টারনেটিভ বিষয়গুলি আছে, অল্টারনেটিভ স্টেটগুলি আছে যারা পাওয়ারফুল হয়ে দাঁড়িয়েছে, যারা আমার উন্নয়নে, যারা আমার অগ্রগতিতে, যারা আমার ডেমোক্রেসিকে পাশে এসে দাঁড়াতে পারে। সেই জায়গা থেকে দাঁড়িয়েই আমরা এগিয়ে যেতে চাই। মহান মুক্তিযুদ্ধের বিষয়ে একটু কথা বলছিলেন আর কি। ইট ইজ সেটেলড, এটা ডিভিশনের কোনো বিষয় নয়। ৭৫ বাংলাদেশে জয় বাংলা স্লোগান যেমন নিষিদ্ধ ছিল, বঙ্গবন্ধুর নাম নেওয়াটা নিষিদ্ধ ছিল। ৭৫ থেকে ৯৬, ২১টি বছর চেষ্টা করা হয়েছে ইতিহাস থেকে
বঙ্গবন্ধুর নামটা মুছে ফেলার জন্য, আর মহানায়কের নাম মুছে ফেলে খলনায়কদের নাম প্রতিষ্ঠিত করার জন্য। কিন্তু ইতিহাস অমুক নিয়মে তার নির্ধারিত পথেই চলে। বঙ্গবন্ধুর নেতৃত্বে 7.5 কোটি বাঙালি 7ই মার্চ থেকে শুরু করে 26শে মার্চ, 17ই এপ্রিল মুজিবনগর দিবস থেকে শুরু করে 16ই ডিসেম্বর পর্যন্ত মুক্তিযুদ্ধ পরিচালনা করা, সব কিছু মিলে বাংলাদেশের মানুষের কাছে এই বিষয়গুলি পরিষ্কার। এখন বক্তৃতা দিয়ে বা স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধের কারো অবদান প্রতিষ্ঠিত করার সুযোগ আছে বলে মনে করি না, কাউকে খাটো করারও সুযোগ নেই। ইতিহাস তার নির্ধারিত পথে চলবে। সেক্ষেত্রে অবশ্যই আমরা মনে করি যে এই আমেরিকার আশা, আমেরিকার আসছে, বাংলাদেশের সম্পর্ক আছে, বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে। নিঃসন্দেহে আমাদের বেসরকারি শিল্প বাণিজ্য বিষয়ক উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী সালমান এফ রহমানের বাসায় বৈঠক হয়েছে। এর আগে সুশীল সমাজের 3-4 জন প্রতিনিধির সাথে বৈঠক হয়েছে। বৈঠকের বিস্তারিত কিছু জানা যায় নাই, কেবলমাত্র সালমান এফ রহমান সাহেব সাংবাদিকদের উদ্দেশ্যে যেটুকু বলেছেন ওটুকু জানা গেছে। এটুকু আসছে, হয়তো আর বাইরেও আরও অনেক কিছু আলোচনা হবে, যে আলোচনাগুলি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়তা হবে। মূল আলোচনাটা আগামীকাল হবে মন্ত্রী পর্যায়ের বৈঠকে। শামসুজ্জামান দুদু, আন্দোলনের ব্যর্থতা, নির্বাচনের ব্যর্থতা এবং সেসব ব্যর্থতা আড়াল করতেই আপনারা নানা ধরনের উদ্ভট বক্তব্য দিচ্ছেন, এমন অভিযোগ শুধু অসীম কুমার উকিল বলছে তাই নয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও বলেছেন। কি বলেছেন? আবারও প্রশ্ন রাখেন তিনি, বলছেন 15 বছর তো কেটে গেল, বিএনপির আন্দোলন আর কবে? 15 বছর, 100 বছরে এই সরকার ক্ষমতায় থাকলে নৈতিক দিক থেকে এই সরকার হচ্ছে মানুষের ক্ষমতা হরণকারী, ভোটাধিকার হরণকারী, লুটপাটকারী। এই ব্যাপারে বাকি ব্যাখ্যার কোনো প্রয়োজন নাই। আজকে $13 বিলিয়ন সর্বনিম্ন আজকে দিনে। 8 থেকে 10টা ব্যাংক বন্ধ হওয়ার উপক্রম হয়েছে অন্যদের সঙ্গে সংযোগ রক্ষা। মানে সাফল্য যদি থাকে একটা সরকারের, তো সেইখানে ব্যাংক বন্ধ হবে কেন, মার্চ করতে হবে কেন, 13 বিলিয়ন আসবে কেন? এবং আপনি নিশ্চয়ই পত্রপত্রিকা যেহেতু সাংবাদিক দেখছেন যে উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প বাতিল করা হচ্ছে। এখন ওইদিকে নজর দেওয়া হচ্ছে না। সরকার তো শুরু করলো, এখনই বাতিল করবে কেন? তার কি সরকার থাকছে না? মানে এগুলো কিন্তু লক্ষণীয়। রাজনীতি এবং অর্থনীতি পরস্পরের গলা ধরাধরি করে একটা দেশ এগোয়। আপনি সেই জায়গাটায় এখন অবস্থান করছেন। আমি মনে করি যে যারা এই নির্বাচনের বিরোধিতা করছে তারা মুক্তিযুদ্ধকে সমর্থন করছে, আর যারা এই নির্বাচনকে সমর্থন করছে তারা মুক্তিযুদ্ধকে অপমান করছে। মুক্তিযুদ্ধ হচ্ছে গণতন্ত্র, স্বাধীনতা এবং মানুষের অধিকারের নিয়ে। এখানে মানুষ, আমরা একটা নিশ্চিত, আমরা এই যে আমাদের যে যতটুকু পরিচিতি সেটা হচ্ছে এই দেশে একটা ফেয়ার ইলেকশন করা, গ্রহণযোগ্য ইলেকশন করা, সামরিক স্বৈরাচারকে বিরোধিতা করা, এই যে আন্দোলন ইতিহাসে, সেই আন্দোলনে আমাদেরকে মানুষ চিনছে, সমর্থন করেছে। এই অসীম বা আমি, ছাত্রলীগ বা ছাত্র দল বা অন্যান্য যেসব জাতীয় ঐক্য হয়েছিল, ছাত্র ঐক্য হয়েছিল, তারা অন্যান্য যে ছাত্র সংগঠন, তাদের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য হয়েছিল। আমরা তো সেখানে সরেই গেছি। আজকে অনেকে এমপি বলতে পারে, দাবি করতে পারে, এটা দেখেন কত নির্মম যে 7 জানুয়ারি যে ইলেকশন, সেখানে অন্য কোনো দল না পাওয়াতে আওয়ামী লীগ যা কখনোই উৎসাহিত করেনি, সেটা 7 জানুয়ারি ইলেকশনে করছে। নিজের দলেরই বিদ্রোহী প্রার্থীকে তারা অনুমোদন দিছে, এবং অনুমোদন দেওয়ার কারণে যে পরিস্থিতিটা তৈরি আছে গণতন্ত্রে, আমরাই তখন ইলেকশনে একটা বড় ধরনের পত্রপত্রিকা আমরা ইলেকশন করছি। এখন কি হচ্ছে? তখন আমি এটা সমর্থন করলাম। এখন যদি আবার উপজেলা নির্বাচনে এসে আপনি বিদ্রোহী প্রার্থী হন, তাহলে খবর আছে। মানে একটা দলের জন্য, অর্থাৎ আমি যখন গণতন্ত্রের থেকে সরে যাচ্ছি, তখন এই ধরনের যে প্রবণতাগুলো, এটা স্বাভাবিক কারণে আসবে। এখন আমার কাছে যেটা মনে হয়েছে, গণতন্ত্র আমরা ধ্বংস করে ফেলছি, রাজনীতি আমরা ধ্বংস করে ফেলেছি। স্বাভাবিক কারণে আমাদের যে প্রচলিত ধারাগুলো ছিল রাজনীতিতে, সেই জিনিসগুলো এখন আর নাই। এখন না থাকার কারণে আপনি দেখবেন যে বিশেষত
এই পার্লামেন্টের যারা সদ্য নির্বাচিত সংসদ সদস্য হিসাবে দাবি করছে এখন নির্বাচিত বলে, এই নির্বাচন কমিশনই তো স্বাভাবিকভাবে তাদেরকে অ্যাকসেপ্ট করতে পারেনি প্রথমে। এখন তারা আবার এই নির্বাচন প্রথমে এই প্রধান ইলেকশন কমিশনে বলেছে 22%, 3-4%ও মানুষ জানি, তারপর 22%। কে যেন কানে কানে বললো, আপনি খেয়াল করছেন কিনা, টেলিভিশনে এসছে যে না এটা 42%। মানে আপনার কত পার্সেন্ট ভোট এসে এইটা জিনিসটা আপনার আরেকজনের কানে কানে শুনতে হচ্ছে প্রধান নির্বাচন কমিশনারকে। সেই জন্য আমার কাছে যেটা মনে হয়েছে, আমরা মুক্তিযুদ্ধের ধারা থেকে যারা আমরা 30 লক্ষ শহীদের রক্তের ধারা থেকে 2 লক্ষ মা বোনের আবরুর ধারা থেকে আমরা সরিয়ে গেছি। সরিয়ে গিয়ে এটাকে আমি পাকিস্তানি ধারায় বলবো, যে ধারাটাকে মানে তথাকথিত ইলেকশনের নামে সেই সময় বাঙালিদেরকে বঞ্চিত করেছে। তারা মিলিটারি শাসন এখানে অব্যাহত প্রতিষ্ঠিত করেছে। 54 সালের নির্বাচনকে তারা ভণ্ডুল করেছে। ছাত্র যুবক এই বাঙালিদেরকে তারা পদানত করছে। সেই একই ধারায় এখন দেশ আমরা চলে এসেছি। অর্থাৎ ইলেকশনের নামে মানে এমন এক ইলেকশন সিস্টেম প্রতিষ্ঠা করছে, এখানে যদি আপনার যত গণতান্ত্রিক দেশের লোক, এবারে তো কেউ প্রতিনিধি পাঠায়নি, কোনো সাংবাদিক এটা ওটা পাঠায়নি এবার নির্বাচন। তো স্বাভাবিক কারণে এই ধারা যদি অব্যাহত থাকে, মানে আসে না, আপনি যদি নিজে একসময় খুব প্রতিষ্ঠিত ছিলেন কিন্তু এখন কাপড় চোপড় খুলে যেতে রাস্তা থেকে হাঁটা শুরু করেন, লোক একটু হাসবে, যেটা এখন হাসে বিশ্ব আমাদের। আপনি কি বলতে যাচ্ছেন, পাকিস্তানের ধারায় দেশ চালাচ্ছে? শুধু পাকিস্তানের থেকেও নিচের ধারায় চলে গেছি আমরা, কারণ পাকিস্তানকে পরাজিত করে তো আমরা গণতান্ত্রিক ধারায় এসেছিলাম, সেই গণতান্ত্রিক ধারায় তো আমরা নাই। তাহলে এখন তো পাকিস্তানের লড়াই হচ্ছে, ইলেকশন নিয়ে কিন্তু পাকিস্তানেও এখন একটা লড়াই হচ্ছে। সেই লড়াইয়ে যেমন ইমরান খানের যে জেল বাস, সেখানে যে তার থেকেও আমরা এখন খারাপ ধারায় চলে আসছে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে আপনাকে যদি মুক্তিযুদ্ধের ধারায় আপনি ফিরতে না পারেন, তাহলে আপনার গৌরব করার মতো কিছু আছে, এটা আমার কাছে মনে হয় না। এই পর্যায়ে আমরা একটা বিরতিতে যেতে চাই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন নিউজ অ্যান্ড ভিউজ, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর নিউজ অ্যান্ড ভিউজে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। যেতে চাই অসীম কুমার উকিল আপনার কাছে। এই প্রসঙ্গটি বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, আজও শামসুজ্জামান দুদু বললেন যে জাতীয় নির্বাচনের সময় আসলে যে বিষয়টিকে উৎসাহিত করা হচ্ছিল, উপজেলায় এসে সেই বিদ্রোহীদের সমস্যায় পড়তে হচ্ছে। এটা কি দ্বৈত নীতি না রাজনৈতিক কোনো দৈন্যতা? কোনোটাই না। আমি যেটা শুরুতে বলছিলাম যে মার্কিন ভূমিকা নির্বাচনের আগে নির্বাচনের পরে, এটা তো ডিফারেন্ট হওয়াটাই তো স্বাভাবিক। নির্বাচনের আগে কথাবার্তা বলছে এই করতে হবে সেই করতে হবে, নির্বাচন হয়ে গেছে, সরকার গঠন করছে, তখন বলছে যাচ্ছে সহযোগিতা করবো, হ্যাঁ আগায় যাবো, তারপর যদি অন্য কিছু থাকে বলবে। আবার দুদু ভাইরা এই জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে যা বলছে, স্থানীয় সরকার নির্বাচনের প্রাক্কালে একই কথা বলছে। আমরা থিওরিটিক্যালি এটার তো হতে পারে না যে নির্বাচনটা দেশ গঠনের, সরকার গঠনের, সরকার পরিবর্তনের, সেটার যে পদ্ধতি থাকবে, দৃষ্টিভঙ্গি থাকবে, প্রস্তুতি থাকবে, স্থানীয় সরকার যেটা স্থানীয় বিষয়াদি নিয়ে আলোচনা করবে, উন্নয়নের কাজ করবে, একই পদ্ধতি তো দুই জায়গায় হতে পারে না। পদ্ধতির ভিন্নতা হওয়াটাই স্বাভাবিক ছিল, কিন্তু সেক্ষেত্রে বিএনপি অস্বাভাবিক আচরণ করছে, একই পদ্ধতি নিয়ে অগ্রসর হচ্ছে। রাজনীতির মূল বিষয়টাই হলো এই আজকের অবস্থা দেখে ঠিক করা। আমি এখান থেকে ময়মনসিংহ যাব, কোন রাস্তাতে বের হব, অনেক রাস্তা আছে, সেটা আমার উপর নির্ভর করে। যে রাস্তাটা সহজ সেই রাস্তা দিয়ে আমি যাব। অর্থাৎ রাজনীতিটাই হলো নেতৃত্বের কাজটুকু হলো বাস্তব অবস্থার বিশ্লেষণ সাপেক্ষে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ। সেক্ষেত্রে জাতীয় সংসদ নির্বাচন 7ই জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আমার যে পলিসি ছিল, আমার যে পদ্ধতি ছিল, এটা আমি স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে এসে পরিবর্তন করেছি। এটাই রাজনীতি আমি মনে করি। কিন্তু পদ্ধতি একটা থাকাটা রাজনীতি হতে পারে না। একসময় আমরা দুদু ভাই এই প্রতীক নিয়ে প্রচুর ডিবেট করেছি। যখন প্রতীক দিয়েছি, এটা হতে পারে না, এটা হতে পারে না, আমি বলছি হবে না। আমরাও
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে প্রথম এটা নির্বাচনোত্তর জায়গায় দাঁড়িয়ে এটা আলোচনা হয়েছে এবং সেখানে আইনানুগ সিদ্ধান্ত হয়েছে যে আমরা প্রতীক প্রত্যাহার করে নেব। অনেক কারণ আছে, এটি দলের আভ্যন্তরীণ দলের বিষয়, এগুলির আলোচনা নাই করা, সিদ্ধান্ত নিয়ে আমরা জায়গাটা অগ্রসর হয়েছি। এবং আমি সেটাই বলছি, এটা কোনো রাজনৈতিক দৈন্যতার কোনো বিষয় নাই এখানে, এটি স্বাভাবিক, এটি প্রত্যাশিত। আমাদেরটা আমরা চেঞ্জ করেছি, জাতীয় পার্টি চেঞ্জ করে নাই, সেখানে যে কোনোটা হতে পারে। বা বিএনপি যদি নির্বাচনে আসতো তাহলে তারা একটা সিদ্ধান্ত থাকতে পারতো, এবং সেই সিদ্ধান্ত একটার সাথে বিএনপিতে একটা জায়গায় অনর আছে, এই কারণে তারা বলছে লেভেল প্লেইং ফিল্ড নাই, নির্বাচনের পরিবেশ নাই। দেশে খেলার মাঠই কমে যেতেছে, ঢাকা শহরে মাঠ পাওয়া যেতেছে না, খাল পাওয়া যাচ্ছে না, আপনি লেভেল প্লেইং ফিল্ড করতেছেন। প্রথম খেলার মাঠটা তৈরি করে নাকি, পরে এটা কে করবে? হ্যাঁ, কে করবে? রাজনীতিবিদরা। উদ্যোগে ভূমিকা থাকবে সরকারের, বাকি যারা রাজনীতি, যারা দেশ চালিয়েছে, যারা দেশের আজকের এই অবস্থার জন্য দায়ী, যারা গণতন্ত্রকে ধ্বংস করার প্রক্রিয়ায় ছিল আর কি, যারা গণতন্ত্রের বিকাশমান ধারার ক্ষেত্রে যে ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা প্রতিবন্ধক, তাদেরকে যারা রাজনীতিতে টেনে এনেছে, যারা একজন বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার লক্ষ্যে ওই অবসরের বয়স বাড়ালো 2 বছর, যারা দেশের রাষ্ট্রপতিকে নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে ঘোষণা করার জন্য উৎসাহিত করার মধ্য দিয়ে যে নির্বাচনগুলি যে প্রক্রিয়াটা ধ্বংস করেছেন, তাদেরকে এই ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে এসে একটা জায়গায় দাঁড়াতে হবে যে না, এনাফি জানাফ এভাবে চলে না, দায়িত্বটা তাদেরকে নিতে হবে। আমি আবারও বলছি যে সরকারি দলের একটা উদ্যোগী ভূমিকা থাকবে, সেক্ষেত্রে সকলকে এগিয়ে আসতে হবে, আশায় আমরা এগিয়ে যাব। আর মানে এরকম কথাবার্তাগুলি আর কি, যে যখন বলা হয় পাকিস্তানপন্থী, না মুক্তিযুদ্ধ চেতনার বাংলাদেশটা দুদুভাইরা করতে চায় বলে, এটা আমার কাছে মনে হয় যে একই কথা শুনি আজ মন্থরার মুখে, একই দুদুভাইদের মুখে এগুলি কি শুনি, ভালো লাগে। মুক্তিযুদ্ধ চেতনার বাংলাদেশটা গড়তে একই, আমরা অবশ্যই চেতনার বাংলাদেশটা করতে চাই, আমরা অবশ্যই বাংলাদেশটাকে পাকিস্তান বানাতে চাই না, আমরা মুক্তিযুদ্ধের মূল স্লোগান জয় বাংলা স্লোগান দিয়ে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই সম্মুখ পানে। আমরা সেই জায়গাটা এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মুক্তিযুদ্ধ চেতনার বাংলাদেশটা করতে চাই, অবজ্ঞা করে নয়। 15ই আগস্টের হত্যাকাণ্ড নিন্দনীয়, এই কথাটা বলে প্রকাশ্যে, এই কথাটা বলে হত্যাকারীদের বিচার হয়েছে, এখনো যারা হত্যাকারীরা দেশ বিদেশে পলাতক অবস্থা আছে তাদেরকে গ্রেপ্তারের প্রয়োজনীয় সহযোগিতার কথা বলে, অর্থাৎ বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড সম্পর্কে সুস্পষ্ট বক্তব্য দিয়েই একটা ব্যক্তি মুক্তিযুদ্ধ চেতনার পক্ষে কথা বলতে পারে। এর বাইরে যা কিছু, এটা আসলে মুক্তিযুদ্ধ সম্পর্কে বিভ্রান্তি ছড়ানো, মুক্তিযুদ্ধকে বিতর্কের দিকে ঠেলে দেওয়া হয়, এটা হতে পারে না। বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় বাংলাদেশপন্থী, একই পাকিস্তানপন্থী অনেকেই আছে যারা বাংলাদেশটাকে আইয়ুব ইয়াহিয়া মোনামের 75 স্টাইলে গড়তে চেয়েছিল, জেনারেল শাসিত বাংলাদেশ করতে চেয়েছিল। আওয়ামী লীগ এর বাইরে সবসময় দাঁড়িয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করেছে। জি, শামসুজ্জামান দুদু, এই যে নির্বাচনের কথাই আমরা যদি বলি, যদি আমি বলেছি যে একই অবস্থানে আপনারা আছেন, কিন্তু খালি মাঠে ছেড়ে দিচ্ছেন, একতরফা সব হয়ে যাচ্ছে, স্থানীয় পর্যায়ে পরিবর্তন হবে না। যেমন বাংলাদেশ ইলেকশনের মধ্যে দিয়ে আসে নাই ক্ষমতা, বাংলাদেশের যুদ্ধের মধ্যে দিয়ে আসছে। অনেক ইলেকশনে 70-তে করেছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য, পাকিস্তানের আইন করে নির্বাচনে গেছিল, কিন্তু তাতে পাকিস্তানে ক্ষমতায় যাওয়া যায় নাই, এবং সেই নির্বাচনে বাংলাদেশও হয় নাই, যুদ্ধের মধ্যে দিয়ে হয়েছে। আমরা মিলিটারিদেরকে 71-এ মুক্তিযুদ্ধে যারা ছিল তাদেরকে ছোট করতে পারি, মুখ থাকলে তো আমরা ছোট করে দিব, কিন্তু স্বাধীনতার ঘোষণা, সেক্টর কমান্ডার এবং ওই বিজয়ের যে পতাকা, বীর উত্তম, বীর শ্রেষ্ঠ, তিনি কিন্তু সেই প্রধানমন্ত্রী এটা সেই সময় দিয়েছিলেন। সেই জন্য পাকিস্তানি ধারা, বাংলাদেশি ধারা, এইসব কথা বলে
যেমন একজন বিচারপতি 2 বছর বাড়িয়ে দেওয়া, তাই তো? তার মানে কেয়ারটেকারকে ধ্বংস করেছে। তো তারপরের ক্ষমতা সরকার তো বিএনপি না, তারপরের সরকার হচ্ছে আওয়ামী লীগ, এবং কেয়ারটেকারের মধ্যে দিয়ে, এবং সেটা হচ্ছে মিলিটারি সমর্থিত কেয়ারটেকার। এটা যেন প্রকারের কেয়ারটেকার না, ফখরুদ্দিন মঈনুদ্দিনের কেয়ারটেকার, যেটাই সরকারকে আবার আওয়ামী লীগ প্রধান বলেছিলেন এটা হলো আমার আন্দোলনের ফসল। মিলিটারি কেয়ারটেকারকে আন্দোলনের ফসল। আবার ক্ষমতায় আসার পরে ওইটুকু কেয়ারটেকারও আবার বাতিল করে দিলাম। 2 বছর বাড়ালাম, বিএনপি বাড়ালো। এটা মহা অপরাধ। আর ক্ষমতা হলে পরে কেয়ারটেকার বাতিল করা অপরাধ না, এটা কৃতিত্ব। মানে আমরা এইরকম একটা আলোচনা যখন যেটা বললে মানে ভালো হয়, রূপকথা টাইপের আছে না, একটা শিশুর ঘুম পাড়ানোর সময় রাক্ষসে এনে দিলাম, শিশু ভয় পেয়ে গেল, ঘুমাই পড়লো। আওয়ামী লীগের রাজনীতিটা অনেকটা ওই রকম। পাকিস্তানে বাংলাদেশে আসলে পিন্ডির খপ্পরে ছিলাম, এখন হচ্ছে দিল্লির খপ্পরে আছে। এইভাবে যদি আমরা বলি প্রতিনিয়ত, যেমন আমাদের এই যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্পষ্ট করে বলেছে, সেদিন যদি ভারত পাশে না দাঁড়াতো তাহলে আর ক্ষমতায় আসা যেত না। এইটুকু বলে নাই, সেদিন যদি পাশে না দাঁড়াতো, মানে ইলেকশনের সময়, বাকিটা আমার কথা, তাহলে আর ক্ষমতায় আসা যেত না। সেদিন বলতে কোন দিন বুঝিয়েছে? ওই যে 7 জানুয়ারি ইলেকশনে ভারতকে অনুমোদন করছে আমাদের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের, আমার বয়োজ্যেষ্ঠ ছাত্র নেতা, এখন বয়স হয়ে গেছে। তো ওনাকে আমরা আগে থেকে জানি। কিছু কিছু সময় উনি স্পষ্ট কথা বলেন। উনি ভারত তোষণ করা, ভারতের সমর্থন করা, ভারতের প্রশংসা করা, ভারতের মানে সব কিছুতে এই ব্যাপারে উনি শ্রেষ্ঠ বাংলাদেশে। এবং আমি বলবো এটা তার বিচক্ষণ নেতৃত্ব অংশ। মনের ভিতরে এক আর মুখে এক না। উনি মনের ভিতরে যেটা আছে মুখও সেটা বলে। এটা প্রশ্ন খারাপ না ভালো সেটা পরে আলোচনা। বিদেশিদেরকে এই বাংলাদেশে আনার ভিতরে যদি কেউ থেকে থাকে সেটা হলো আওয়ামী লীগ প্রথম, সেটা হচ্ছে ভারত। ভারত আমাদের মুক্তিযুদ্ধের সময় সমর্থন দিয়েছিল। এই সমর্থন, এই ঋণ আমরা দিতে দিতে আমাদের দেশের সার্বভৌমত্ব একটা প্রশ্নের মুখে পড়ে গেছে। সমস্ত রাস্তাঘাট আমরা ওপেন করে দিছে, সমস্ত বন্ধ তাদের হাতে তুলে দিছে, সব আকাশ তাদের কাছে। কিন্তু আমরা যদি সিঙ্গাপুরের মতো অর্থটা পেতাম সিঙ্গাপুরে, তাহলে আমরা লাভবান হতাম। সেই ক্ষেত্রে আমাদের অর্থনৈতিক উপদেষ্টা, খুলনার মানুষ, সাবেক সচিব একটা কথা বলছিলেন, সেটা সাংবাদিক আপনাদের নিশ্চয় স্মরণে আছে। কি করে টাকা চাবো, লজ্জার ব্যাপার আছে না? এই সরকারি অর্থনৈতিক উপদেষ্টা, খুলনার মানুষ, সাবেক সচিব। আমার পাশায় কাপড় নাই, এখানে লজ্জা শরমের কি? 13 বিলিয়নে আসছি, ওই টাকাগুলো যদি পেতাম তাহলে তো 26 বিলিয়ন থাকতো। আপনার সিঙ্গাপুরে এত উন্নত হয়েছে কি? ওখানে ঘুমও নাই, কিছুও নাই, খালি জাহাজের এই বন্দরগুলো ব্যবহার করে তারা এই জায়গায় চলে গেছে। আমাদের কতগুলো বন্দর ব্যবহার করে দিয়েছে। এখন যদি এই দিকটা 7 সিস্টার্সে যে মানে মিলিটারি পুষতে হতো মানে ভারতকে, সেই এই মানে এই অসুবিধা না হওয়ার কারণে মিলিটারি খাওয়া লাগবে না ওখানে। এমনিতে এই যে বাংলাদেশের সহযোগিতা, কিন্তু আমরা কি পাচ্ছি? আমরা সিম্পল একটু পেঁয়াজ পাবো, তা হঠাৎ করে নিষিদ্ধ হয়ে যায়। আমাদের এখানে পেঁয়াজের দাম জাম করে। বাস্তবতা যেটা, আমাদের ফেলানি সহ নির্বিচারে মানুষ মারা হয়, এটা কোনো বিচার নেই। সেখানকার কোর্টে বিচার দিলে এটা অনুমোদন হয়ে যায়। আমার কাছে প্রশ্ন হচ্ছে সমতা ভিত্তিক হতে হবে। সে ভারত হোক, আমেরিকা হোক, যে দেশই হোক, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম একটি দেশ। শেষ পর্যায়ে আমি অসীম কুমার উকিলের কাছে এই বিষয়ে একটু জানতেই চাইব, এই বিএনপির এবারের নির্বাচনের পরে এই যে ভারত বিরোধিতা এবং ভারতের পণ্য বয়কটের ডাক, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? মানে শুভ কোনো কিছু না। এটা মানুষকে সুরসুরি দিয়ে, ধর্মের নাম দিয়ে সুরসুরি দিয়ে একটা সাম্প্রদায়িকতার বীজ বাষ্প ছড়িয়ে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা, এটা কাঙ্ক্ষিত হতে পারে না। রাজনীতিতে থাকবে, রাজনৈতিকভাবে আমরা কথাবার্তা বলবো, মোকাবেলা করবো, কিন্তু এবং যেটা সাথে বাস্তবতার কোনো মিলও নাই।
ভারতীয় পণ্য বর্জন। মানে এই ইলেকশনের আগে বলতেছিল খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া, ৭১-এর যে আহ্বান বঙ্গবন্ধু দিয়েছিল এইরকম বিষয়। এগুলি তো বাস্তব ভিত্তিক নয়, এগুলি একটা সাম্প্রদায়িক উস্কানি দেওয়া। যেটা এই যে বলছে না যে আমরা আওয়ামী লীগ হলো দিল্লি কেন্দ্রিক আর কি, আমার দলের সাধারণ সম্পাদক ইন্ডিয়ার পক্ষে সাফাই গাচ্ছে আর কি, অর্থাৎ এটা গাওয়া যাবে না, পাকিস্তানের পক্ষে কথা বলা যাবে, এইরকম একটি বিষয়। এটি কোনো মতেই ভালো জিনিস নয়। ট্রানজিটের কথা এগুলি আছে, ট্রানজিটগুলি নিয়ে আমরা অগ্রসর হচ্ছি। অবশ্যই যেগুলি পোর্টগুলি ব্যবহার করবে তার বিনিময়ে আমরা কি পাবো না পাবো, এই কাজগুলি শুরু হয়েছে। জিনিসগুলি নিয়ে বার্গেনিং করা যাবে, বাড়ানো যাবে। একটা সিঙ্গাপুর বানাতে পারবো কিনা জানি না, কিন্তু এই জিনিসগুলিতে আমাদের আয় রোজগার বাড়ানোর তো সুযোগ আছে, জায়গাগুলো দেখতে হবে। বিএসএফ বর্ডারে যা করে খুবই নিন্দনীয় বিষয়। এটি এই আওয়ামী লীগ সরকারের আমলে শুরু হয়েছে তা না, চলতে আছে। এটা আমাদের সবারই এটার ব্যাপারে উদ্যোগী ভূমিকা ছিল, কিন্তু বন্ধ হয় নাই। এই বিষয়গুলি নিয়ে আমাদের আরও বেশি তৎপর হতে হবে, আরও বেশি কথা বলতে হবে এই বিষয়গুলি নিয়ে। অবশ্যই আমাদের এই জায়গাগুলি নিয়ে এগিয়ে যেতে হবে। আপনি যেটা বলছিলেন যে আসলে কেয়ারটেকার গভর্নমেন্ট বিষয়টাকে, কেয়ারটেকার গভর্নমেন্ট তো একটা নির্বাচন প্রক্রিয়া একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছিল। ৯০ সালে আমরা সর্বদলীয় ছাত্রৈক্য ৮ দল ৭ দল ৫ দল আন্দোলনের মধ্যে আমরা এসে দাঁড়িয়েছিলাম। সেই সময় স্লোগানটা ছিল আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেব। সেই জায়গাটা কেন তৈরি হয়েছিল? পূর্ববর্তী সরকারের নির্বাচন প্রক্রিয়ার কারণে তৈরি হয়েছিল। সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, ফলে একটা দাবি বাস্তবায়িত হয়েছিল। কিন্তু এটার পক্ষে পার্মানেন্টলি আজীবন এটার পক্ষে থাকবে এমন কোনো বিষয় ছিল না, ওই সময়টাতে ছিল। আবার 15 ফেব্রুয়ারি নির্বাচনকে ঘিরে আরেকটি পরিস্থিতি তৈরি হয়েছিল, সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, সিদ্ধান্ত নিতে হয়েছে। আমরা সবসময় বলছি যে দেশের মানুষের পক্ষে আমরা আছি। আমি মনে করি যে প্রক্রিয়া নির্বাচন হচ্ছে, দেশের মানুষ সেই প্রক্রিয়ার পক্ষে, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পক্ষে। আমরা সেইভাবে এগিয়ে যাচ্ছি। কেয়ারটেকার গভর্নমেন্ট এটা পার্মানেন্ট না, কিন্তু শামসুজ্জামান দুদুরা বলছেন যে এই স্থানীয় সরকার নির্বাচনও কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে হতে হবে। বিষয়টা এরকম, এই সরকারের আন্ডারে যাব না, তাহলে কি ওই রকম সরকার লাগবে, তাহলে যাবো। তো সারা বছরে কেয়ারটেকার সরকার কি মানে না, সেখানে এই সরকারের নির্বাচনে কি হবে তো কথাই নাই, শুলো নাই, মিছে আলোচনাটাই মিছে হয়ে যায়। সো এই বিষয়গুলি নিয়ে আমরা সবাই মিলে আমাদের এগিয়ে যেতে হবে। দেশটাকে ভালোবাসা, দেশটা পরিচালনার দায়িত্ব, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশটা আমরা করতে চাই, সেক্ষেত্রে দায়িত্বটা সবাইকে দিতেই হবে। একেবারে শেষ পর্যায়ে আপনাকে ছোট্ট একটা কথা বলুন। বাংলাদেশ সবসময় আবহমান কাল ধরে এটা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একটা দেশ, সাম্প্রদায়িক সম্প্রীতির একটা দেশ। মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সবাই মিলেমিশে আবহমান কাল ধরে আছে। এখানে কোনো মানে স্বাধীনতা পরবর্তী সময়ে কখনো কোনো ইসলামপন্থী দল ক্ষমতায় নেই, কিন্তু ভারতে কিন্তু দীর্ঘকাল পরে সর্বশেষ এখন 2 টার্ম হতে যাচ্ছে বিজেপি, যেটা একেবারে সাম্প্রদায়িক একটি রাজনৈতিক দল, এটা গণতান্ত্রিক বলা যাবে না। সেই দল আর এই দলের সঙ্গে একটা ভিন্নতা আছে। সেই জন্য এইখানে সাম্প্রদায়িক ধোয়া তোলা মানে আমার কাছে মনে হয়েছে এই রাজনীতি খুব মানুষ খাবে এখন, সেই পরিস্থিতিতে এখন নাই। এখানে রাজনীতি মানুষের বাস্তবচিত অর্থনৈতিক, চাকরি, এই যা প্রতিনিয়ত যে মানে তার জীবন ব্যবস্থা, বাজারে গেলে যে আগুন, এই সব মিলিয়েই কিন্তু বেকাররা চাকরি নাই, ছাত্রদের চাকরি নাই। এখন এই বাস্তবতার মধ্যে আমরা ছাত্র রাজনীতি করতাম, এখন আমরা তো একটা বয়ঃসন্ধিক্ষণে পৌঁছে গেছি। আমরা তো কিছু ভালো কিছু দেখে যেতে চাই, যে হ্যাঁ বাংলাদেশটা যেন টিকে গেছে এবং টিকে থাকবে। সেই বাস্তবতা যাতে আমরা নিজেরা অবলোকন করি, তাহলে আমাদের কাছে ভালো লাগে। এর বাইরে কিন্তু আমাদের নতুন কিছু নেই, কারণ আমাদের সামনে আমাদের পূর্বপুরুষ যারা, তারা এখন হয়তো অনেকে বেঁচে নেয়, তারা বাংলাদেশটা দিয়ে গেছে। আর আমরা বাংলাদেশটাকে যাতে রক্ষা করতে না পারি, গণতন্ত্রটা রক্ষা করতে না পারি, স্বাধীনতাটা যদি রক্ষা না করতে পারি, এর থেকে চরম ব্যর্থতা আমার মনে হয় আর নাই। রক্ষার প্রশ্নটা কেন আসলো? এই জন্য আসছে যে আমরা সিম্পল মানুষ তার পছন্দের একটা প্রার্থীকে ভোট দিতে পারছে না।
মানে এমন ফ্যাসিজম যে সেখানে তার অধিকারে ছোট্ট জায়গাটা সে পূরণ করতে পারছে না। আমি ব্যাংকে টাকা রাখছি, এই দেশের মানুষ টাকা রাখছে, সেই টাকা সে রক্ষা পাবে কিনা, অর্থাৎ ব্যাংকের কাছে গেলেও কিন্তু এখনো পর্যন্ত 2-4 ঘন্টা বসিয়ে রেখেও টাকা পাওয়া যাচ্ছে। হঠাৎ করে যদি বলে দেয় যে ভাই আর ব্যাংক তো ফেল করছে, আর টাকা নাই, তাহলে তার করার কিছু নাই। জি, অসংখ্য ধন্যবাদ শামসুজ্জামান দুদু এবং অসীম কুমার উকিল আপনাকেও। সুপ্রিয় দর্শক, এতক্ষণ যারা আপনারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।